কোশ্চেন হলো আমরা মাইক্রোইকোনমিক্সের আমরা পার্ট 1 এ আমরা বেসিক অফ সাপ্লাই এবং ডিমান্ড নিয়ে কথা বলবো এবং মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে কথা বলবো। সো প্রথম কোশ্চেন হলো যে হোয়াট ইজ দ্য ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড কার্ভ এন্ড হাউ দে আর রিলেটেড, কিভাবে রিলেটেড। সো ডিমান্ড শিডিউল মানে কি? শিডিউল মানে কি? শিডিউল মানে একটা টেবিল, আর ডিমান্ড কার্ভ মানে হলো এটা কার্ভ আর কি, গ্রাফ। সো আমরা টেবিলে কি থাকে, আমার টেবিলে ডিমান্ড শিডিউলে আমার প্রাইস থাকবে, কোয়ান্টিটি থাকবে। সো আমরা সবাই জানি প্রাইস যখন 10 টাকা ছিল আমি 100 কোয়ান্টিটি ডিমান্ড করতাম, প্রাইস কমে যখন 5 টাকা হয়ে গেছে আমি তখন 200 কোয়ান্টিটি ডিমান্ড করতেছি। তার মানে হলো প্রাইস যদি কমে আমার ডিমান্ড বেড়ে যায়, এটা আমরা সবাই জানি, রাইট? কোনো কিছুর প্রাইস যদি কমে আমার ডিমান্ড বেড়ে যায়, এটা হলো নর্মাল ক্ষেত্রে, নর্মাল গুডসের ক্ষেত্রে, নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে। সো এটা একটা টেবিল, এই টেবিলটাকে যখন আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করব তখন আমি এটাকে বলবো ডিমান্ড কার্ভ। একটু গ্রাফিক্যালি প্রকাশ করি। 10 টাকা যখন প্রাইস ছিল তখন কোয়ান্টিটি মানে 100। সো এটা হলো আমার একটা ডিমান্ড কার্ভ, আমার এই পাশে হলো প্রাইস দেখালাম, এই পাশে কোয়ান্টিটি দেখালাম। সো এটা একটা ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ আমার ডাউনওয়ার্ড স্লোপ হয়। কেন ডাউনওয়ার্ড স্লোপ হয় আমি একটা বের করতেছি, যে আমার যখন প্রাইস, আমি এখানে একটা আঁকি ডিমান্ড কার্ভ, ঠিক আছে? সো আমার এখানে একটা আঁকবো, এখানে প্রাইস, এই পাশে হলো কোয়ান্টিটি। সো আমার 10 টাকা যখন প্রাইস তখন আমি ডিমান্ড করতেছি 100 ইউনিট। সো আমি 10 টাকা যখন প্রাইস আমি ডিমান্ড করতেছি 100 ইউনিট। সো এখানে একটা পয়েন্ট পাইলাম। প্রাইস কমে যখন 5 টাকা হয়ে গেছে আমি তখন ডিমান্ড করতেছি 200 ইউনিট। সো তখন আমি ডিমান্ড করতেছি এটা 100 ইউনিট, এটা হলো 200 ইউনিট। তো এখানে একটা পয়েন্ট পাইলাম। এই দুইটা পয়েন্টকে যখন আমি কি করব, রেখা টেনে যখন একসাথে করব তখন আমি পেয়ে গেলাম ডিমান্ড কার্ভ। সো আমি ডিমান্ড শিডিউল থেকে আমি ডিমান্ড কার্ভ এঁকে ফেললাম। আমরা পারবো না এটা? তাহলে ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড কার্ভ আমি আঁকলাম, এবং আমি কিভাবে হইলো আমি ডিমান্ড কার্ভ আমি আঁকলাম, এটা দেখাইলাম। কারো সমস্যা? সেই থিওরিতে এগুলোই বলা হয়েছে। ডিটারমিনেন্ট অফ ডিমান্ড, আমার ডিমান্ড বেশি হবে না কম হবে এটা কিসের উপর ডিপেন্ড করে? অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। অনেকগুলো ফ্যাক্টর কি? অনেকগুলো ফ্যাক্টর হলো আমার প্রাইস অফ গুডস, আমার প্রাইসের উপর ডিপেন্ড করবে আমার ডিমান্ড কেমন হবে। প্রাইস যদি বেশি হয় আমার ডিমান্ড হলো কমেই যায়, ঠিক আছে? তো প্রাইস অফ গুডসের উপর আমার ডিমান্ড ডিপেন্ড করবে, আমরা সবাই জানি। কনজিউমার ইনকাম, আমার আজকে সোসাইটিতে সবার যদি ইনকাম বেড়ে যায় তাহলে আমার ইনকাম যখন বাড়বে তখন ডিমান্ডও বেড়ে যাবে, রাইট? তাহলে কনজিউমার ইনকাম আমার ডিমান্ডের উপর এফেক্ট করতেছে। কনজিউমারের প্রিফারেন্স, কনজিউমার যদি প্রিফার করে, একটা সময় ছিল কি আমার ফেসবুক আসাতে কি হয়েছে, স্মার্টফোনের ডিমান্ড বেড়ে গেছে, মানুষ স্মার্টফোন বেশি বেশি কেনা শুরু করছে। কেন? শুধু ফোনে কথা বলার জন্য? ফোনের কথা তো বাটন ফোন দিয়ে করা যেত। যেমন ফেসবুক আসছে, ইউটিউব আসছে, টিকটক আসছে, মানুষ সবাই ফোন কেনা শুরু করছে। আপনি এখন দেখবেন যে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই শুধু মোবাইল টিপে। সো আলহামদুলিল্লাহ আমার মোবাইলে কোনো ফেসবুক নাই, আমার মোবাইলে কোনো ইউটিউব নাই, আমি ডিলিট করে রাখছি। সো কেন ডিলিট করছি? কারণ আমার কাছে মনে হচ্ছে এরকম ডিস্ট্রাকশন ক্রিয়েট করে, সো আমার কাজের ক্ষতি করে। আপনাদের আমি সুন্দর ক্লাস নিব, কোয়ালিটি ক্লাস নিব, বাট আমি ফেসবুকে একটু পরপর ঢুকতেছি, ইভেন আমি লিঙ্কডইনও ডিলিট করে দিচ্ছি। সো আমি যখন ফেসবুক ডিলিট করছি তখন আমি ইউটিউবে ঢুকতাম, তারপর ইউটিউব ডিলিট করে দিছি, তারপর আমি লিঙ্কডইনে ঢুকতাম, আমি লিঙ্কডইনও ডিলিট করে দিচ্ছি। তারপর মনের অজান্তে দেখা যাচ্ছে মেইলে ঢুকতেছি, সো মেইলে তো ঢুকার কিছু নাই, ভিতরে কোনো ট্রেন্ডি আইটেম নাই, রাইট? আমরা কেন ঢুকি, কেন স্ক্রল করি? কারণ ট্রেন্ডি আইটেম দেখি। সো আমার ট্রেন্ডি আইটেমের জন্য আমি ডিলিট করে দিছি। সো এটা মাথায় কেন আসলো আমার মোবাইলে ফেসবুক ডিলিট করে দেওয়া? কারণ আমি প্রথমবার ডিলিট করে দেখছি যে আসলে দেখি তো ডিলিট করলে আমার এটা অভ্যাস কেমন হয়। সো আমি ডিলিট করে দিছি, এক সপ্তাহের জন্য ডিলিট ছিল, তারপর আবার ইনস্টল করছি কি একটা কাজে, তখন আবার ডিলিট করে দিছি। সো এখন আমি পার্মানেন্টলি ডিলিট করে দিছি, এখন আমি ইউজ করি না। সো আমার কনজিউমার প্রিফারেন্সের উপর ডিপেন্ড করে আমার প্রোডাক্টের প্রাইস বেশি হবে না কম হবে, ডিমান্ড বেশি হবে না কম হবে। প্রাইস অফ রিলেটেড গুড, এখন আমার ল্যাপটপের প্রাইসের উপরও ডিপেন্ড করবে আমার মোবাইল ফোনের আমার ডিমান্ড কেমন, ঠিক আছে? রিলেটেড গুড, এখন যদি আমার মোবাইলের প্রাইস যদি বেড়ে যায় ল্যাপটপের প্রাইস কিন্তু বেড়ে যাবে, কারণ রিলেটেড গুডের আমার প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে। সো প্রাইস রাইজ ইন ওয়ান, ডিমান্ড ফর আদার রাইজ। সো আমার মোবাইলের প্রাইস যদি বেড়ে যায় আমার ল্যাপটপের ডিমান্ড বেড়ে যাবে। মোবাইলের প্রাইস বাড়লে আমার ল্যাপটপের ডিমান্ড বেড়ে যাবে। 5 নম্বর হলো কমপ্লিমেন্ট, প্রাইস রাইজ ইন ওয়ান, ডিমান্ড ফর আদার ফল। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। আমি চা খাওয়ার জন্য আমার সুগার দরকার হয়। সো আমার যদি সুগারের দাম যদি বাড়ে চায়ের ডিমান্ডও কমে যাবে।
সো এটা বলছে কমপ্লিমেন্ট যদি হয়, প্রাইস রাইজ ইন ওয়ান, ডিমান্ড ফর আদার ফল। তাহলে আমরা কি শিখলাম, রিলেটেড গুড যদি হয়, একটা প্রোডাক্টের ডিমান্ড যদি একটা প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে, অন্য প্রোডাক্টের আমার ডিমান্ড বেড়ে যায়। বাট কমপ্লিমেন্ট প্রোডাক্ট যদি হয়, একটার জন্য আমার একটা ম্যান্ডেটরি দরকার হয়, চা খাওয়ার জন্য আমার চিনির দরকার হয়, তাহলে কি হবে, আমার চিনির দাম যদি বাড়ে তাহলে চায়ের ডিমান্ড কমে যাবে। পপুলেশন এবং ডেমোগ্রাফিক, সাইজ, এজ, স্ট্রাকচার এফেক্ট ওভারঅল ডিমান্ড। সব মানুষ ঢাকাতে চলে আসতেছে, রাইট? ঢাকাতে মানুষ বলে যে অফিসিয়ালি 2 কোটি মানুষ, বাট মিনিমাম 4 কোটি মানুষ হবে ঢাকাতে। সো ঢাকাতে যত মানুষ বাড়তেছে তখন ঢাকাতে কিন্তু সব প্রোডাক্টের ডিমান্ড বাড়তেছে। সো ওইটাই বলছে পপুলেশন এবং ডেমোগ্রাফিক কারণে কিন্তু আমার ডিমান্ড বাড়ে। সাইজ, এজ, এখন ধরুন সব আপনি দেখবেন যে জায়গায় জায়গায় আমার ফুড কোর্ট হচ্ছে, প্রচুর ফুড কোর্ট, রাইট? ফুড কোর্ট। তো ফুড কোর্ট কেন এত হচ্ছে? কারণ ইয়াং জেনারেশন বাংলাদেশে অনেক বেশি। সো ইয়াং জেনারেশন বেশি হতে মানুষের ফুডের অ্যাপাটাইট আছে, সো ওরা ফাস্টফুড খাইতে পছন্দ করে, যার কারণে কিন্তু এখন দেখুন মিরপুরে বলেন, প্রতি জায়গায় জায়গায় পুরো বিল্ডিং, পুরা 10 তলা বিল্ডিং পুরোটাই হলো ফুড কোর্ট, খাবারের দোকান। 7 নম্বর হলো কনজিউমার এক্সপেকটেশন, এন্টিসিপেটেড চেঞ্জ ইন প্রাইস ইকোনমি ইনফ্লুয়েন্স দ্য প্রেজেন্ট ডিমান্ড। আপনি যখন দেখবেন যে আমার পেঁয়াজের দাম যখন বাড়া শুরু করে, আমরা মনে করি পেঁয়াজের দাম যখন বাড়ে আমরা মনে করি আরও বাড়বে, তখন আমরা আরও বেশি বেশি পেঁয়াজ কিনি। সো এটাই বলছে কনজিউমার এক্সপেকটেশন। আমি যখন এক্সপেক্ট করতেছি পেঁয়াজের দাম আরও বাড়বে, তখন আমি আরও বেশি বেশি কেনা শুরু করে দিই, আমার পেঁয়াজের কিন্তু ডিমান্ড বেড়ে যায়। এই 7টা ফ্যাক্টর আমার ডিটারমিনেন্ট অফ ডিমান্ড, 7টা ফ্যাক্টর আমার ডিমান্ড বাড়বে না কমবে ওইটা ডিসাইড করে। কজেস অফ চেঞ্জ ইন সাপ্লাই, যেহেতু আমি ডিমান্ড শিখছি আমি সাপ্লাইটা শিখে ফেলি। সাপ্লাই কখন আমার চেঞ্জ হয়? সাপ্লাই চেঞ্জ হচ্ছে চেঞ্জ ইন প্রোডাকশন কস্ট। আমার প্রোডাকশন কস্ট যখন বাড়বে, কস্ট যখন বাড়তেছে আমি সাপ্লাই আমি কমাই করতেছি, আমার প্রোডাকশন কস্ট যখন কমে যাচ্ছে সাপ্লাই আমি বেশি করতেছি। বোঝা গেল? সমস্যা কারো? টেকনোলজি অ্যাডভান্টেজ, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট। আমার একটা সময় আমি হাতে কাপড় সেলাই করতাম, শার্ট কি করতাম, হাতে সেলাই করতাম, এখন মেশিনে করি, রাইট? মেশিনে করি। সো মেশিন আসাতে কি হয়েছে, আমার টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে, সো আমার সাপ্লাই বেড়ে গেছে। সো টেকনোলজি যখন অ্যাডভান্স হচ্ছে সাপ্লাই বেড়ে যাচ্ছে। চেঞ্জ ইন ট্যাক্স এবং সাবসিডি, হায়ার ট্যাক্স রিডিউস সাপ্লাই, আমার ট্যাক্স যখন বাড়বে আমার সাপ্লাই কমে যাবে। ন্যাচারাল ডিজাস্টার এবং ওয়েদার, আমার ন্যাচারাল ডিজাস্টার যখন বাড়বে আমার সাপ্লাই কমে যাবে। গভর্নমেন্ট রেগুলেশন, নিউ সেফটি এবং এনভায়রনমেন্টাল প্রোডাকশন রুল মে ইনক্রিজ কস্ট এফেক্ট সাপ্লাই। গভর্নমেন্ট যদি বলে যে না, তুমি যদি কোনো গার্মেন্টস করতে চাও এখানে ফায়ার প্রোটেকশন থাকা লাগবে, তো ফায়ার প্রোটেকশন করতে যদি তো আমার টাকা খরচ হয়, রাইট? কস্ট বেড়ে যাবে, তখন আমার সাপ্লাই কমে যাবে। নাম্বার অফ সেলার, সো আমার মোর সেলার ইনক্রিজ মার্কেট সাপ্লাই, আমার সেলার যখন বাড়বে আমার মার্কেটে সাপ্লাইও বাড়বে। ফিউচার প্রাইস এক্সপেকটেশন, আমি যদি ফিউচারে মনে করি কি যে আমার ফিউচার প্রাইস মে রিডিউস প্রেজেন্ট সাপ্লাই, আমি যদি মনে করি যে সামনে পেঁয়াজের দাম বাড়তে পারে, তখন কি করে পেঁয়াজের ব্যবসায়ী যারা আছে ওরা তারা হোল্ড করে সাপ্লাই কমায় দেয়। সো এই 7টা আমার 7টা জিনিস আমার ডিসাইড করে আমার সাপ্লাই বাড়বে না কমবে। সবাই কমেন্টস করবেন, কোনোটাতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজ ইন ডিমান্ড? সো একটু কমেন্টস করবেন, বুঝলেও কমেন্টস করবেন, না বুঝলেও কমেন্টস করবেন। আচ্ছা, কেউ বলছেন যে নোটে নাই, নোটে যেগুলো আছে, আচ্ছা স্লাইডগুলো আপডেট, স্লাইড থেকে পড়বেন, ঠিক আছে? নোটে তো থাকার কথা, নোটে তো না থাকার কথা না। সো আমরা সামনে যাচ্ছি। সো হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ইনক্রিজ ইন ডিমান্ড অন ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি? আমার ডিমান্ড যদি ইনক্রিজ করে, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ডিমান্ড? ডিমান্ড যদি বাড়ে, কেন বাড়ে? ওই 7টা কারণে, 7টার যে কোনো একটা কারণে যদি ডিমান্ড বাড়ে, আমার ডিমান্ড যদি ইনক্রিজ করে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিতে কি ইম্প্যাক্ট করে? সো আমার এই পাশে হলো প্রাইস, এই পাশে হলো কোয়ান্টিটি। সো আমার ডিমান্ড ছিল ইনিশিয়ালি এই পয়েন্টে, সাপ্লাই হলো এই আমার কার্ভিট, সো এটা আমার ব্রেক ইভেন পয়েন্ট। সো এই পয়েন্টে আমি কি করতাম, আমি শার্টের কথা যদি চিন্তা করি, আমি 10টা শার্ট কিনতাম
10টা শার্ট কিনতাম 100 টাকা করে, ঠিক আছে। যেহেতু আমার ইনকাম বেড়ে গেছে, এখন আমার 10টা শার্ট, আমার 20টা শার্ট লাগবে, তো আমার ডিমান্ড বেড়ে গেছে। ডিমান্ড আমার ইনকাম বাড়ার কারণে, আমি ধরে নিলাম ইনকাম বাড়ার কারণে অথবা টেস্ট চেঞ্জ হওয়ার কারণে আমার ডিমান্ড বেড়ে গেছে। ডিমান্ড কার্ভ D1 থেকে D2-তে শিফট করছে এবং সাপ্লাই কার্ভ আগের মতোই আছে। সো সাপ্লাই কার্ভকে এখানে টাচ করছে, তখন আমার প্রাইস, সরি এটা তো প্রাইস, এটা 100 টাকা, এটা 10টা শার্ট। সো আমার প্রাইস 100 থেকে আমার 130-এ চলে গেছে। আমার শার্টের ডিমান্ড হলো আমার 10টা থেকে 13টা হয়ে গেছে। তাহলে কি চেঞ্জ আসলে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটিতে কি চেঞ্জ আসছে? ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে গেছে এবং কোয়ান্টিটিও বেড়ে গেছে। বোঝা গেল? ইফেক্ট অফ সাবসিডি অন ইকুইলিব্রিয়াম প্রাইস। আমার যদি সাবসিডি দেয় তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসে কি ইফেক্ট পড়ে? সাবসিডি দিবে হলো প্রোডাকশানে যখন সাবসিডি দেয়, ধরেন আমার সাবসিডি কিসে দেয়? প্রোডাকশানে। ধরেন আমি রাইস প্রডিউস করব, রাইস প্রডিউস করতে আমার সারে সাবসিডি দিচ্ছি। সার কিনতে যখন আমাকে সাবসিডি দিচ্ছে তখন আমি কি করতেছি? বেশি বেশি রাইস প্রডিউস করতেছি, ঠিক আছে। সো বেশি বেশি রাইস প্রডিউস করতেছি কেন? আমার ধরেন আমি আগে এ পয়েন্টে প্রডিউস করতাম, এই পয়েন্টে আমি রাইস প্রডিউস করতাম, আমি কি করতাম? আমি এই পয়েন্টে আমার রাইস হলো 100 টাকা কেজি, আমি হয়তো 100 টন প্রডিউস করতাম। বাট যেহেতু আমার সারে সাবসিডি দিচ্ছে, যেহেতু সার আমি কম প্রাইসে পাচ্ছি, সো তখন আমার সাপ্লাই কার্ভ আমি এই পাশে শিফট করব, ঠিক আছে। সো সাপ্লাই কার্ভ আমার এই পাশে শিফট করবে, আমি বেশি রাইস প্রডিউস করবো যেহেতু আমি সারে সাবসিডি পাচ্ছি। সো বেশি রাইস প্রডিউস করার কারণে আমার ডিমান্ড তো আগেরটাই থাকবে, সো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে এটা হওয়ার কারণে আমার প্রাইস কমে যাবে, আমার 90 টাকায় চলে আসবে। আর আমার রাইস প্রোডাকশন কি হবে? আমার রাইসের সেল বেড়ে যাবে কত? আমার 120 টনে চলে যাবে। সো সাবসিডি দিলে আমার কি হয়? আমার সাপ্লাই বেড়ে যায়, আমার প্রাইস ফল করে, আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইনক্রিজ করে। ডাজ চেঞ্জ ইন কনজিউমার টেস্ট লিড টু মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ অথবা শিফট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ? মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ কি, শিফট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ কি, এটা বুঝতে হবে। সো আমার কনজিউমার টেস্ট যখন বেড়ে যাচ্ছে, আমার স্মার্টফোনের যখন ডিমান্ড বাড়তেছে, স্মার্টফোনে যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে, ডিমান্ড বাড়লে আমার ডিমান্ড কার্ভ D1 থেকে D2-তে চলে যাচ্ছে, সাপ্লাই কার্ভ আগের মতোই থাকতেছে। সো আমার ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে, ডিমান্ড কার্ভ শিফট করতেছে। সো ডিমান্ড কার্ভ শিফট করাতে আমার কি হচ্ছে? আমার মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ হবে না, আমার শিফট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ হবে, শিফট ডিমান্ড কার্ভ হবে, ঠিক আছে। তখন কি হচ্ছে? আমার ইকুইলিব্রিয়ামটা ছিল এই পয়েন্টে, আমার এই পয়েন্টে ইকুইলিব্রিয়াম হবে, আমার প্রাইসও বেড়ে যাবে, আমার কোয়ান্টিটিও বেড়ে যাবে, কারণ আমার স্মার্টফোনে আমি বেশি ডিমান্ড করতেছি, ঠিক আছে। তাহলে মুভমেন্ট অ্যালং হলে কি হইতো? মুভমেন্ট অ্যালং হইলে আমার কি হইতো? আমার ডিমান্ড, আসলে মুভমেন্ট অ্যালং হওয়া সম্ভব না, কারণ আমার ডিমান্ড শিফট করানো লাগবে, মুভমেন্ট অ্যালং হওয়া সম্ভব না। আমি ডিমান্ড কার্ভের যদি আমি এই পয়েন্টে যদি চলে আসি, সাপ্লায়ার তো এই পয়েন্টে আমি সেল করবে না। আমি কি করতেছি? আমার কনজিউমার টেস্টেড লিড টু মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ। আমার মুভমেন্ট অ্যালং যদি ডিমান্ড কার্ভ বাড়ে, আমি যদি ধরেন আগে আমি কনজিউম করতাম 10টা মোবাইল ফোন সেল হইতো আমার ধরেন 10,000 টাকা করে। সো এখন যদি আমি বলতেছি মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ হবে, মানে 100, আমার এখানে কি হবে? আমার 12টা ফোন সেল হবে, বাট আমার সাপ্লায়ার তো সেল করতে রাজি না। আমার সাপ্লাই কার্ভ তো আমার এখানে, সো সাপ্লাই কার্ভ তো আমার এখানে আসে নাই, সাপ্লাই কার্ভ তো এখানে আসবে না, রাইট। সাপ্লায়ার তো বেশি কম প্রাইসে সেল করতে রাজি না। সো এই কারণে এটা কি হয় না? আমার মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ হবে না, আমার কি হবে? শিফট ইন দ্য ডিমান্ড কার্ভ হবে, ডিমান্ড কার্ভ আপওয়ার্ড শিফট করবে। ল অফ ডিমান্ড অ্যান্ড ইটস এক্সেপশন। ডিমান্ডের ল কি? ল অফ ডিমান্ড কি আমরা জানি। প্রাইস যখন কি হয়েছে? প্রাইস যখন আমার 100 টাকা ছিল, আমি ডিমান্ড করতাম 100 ইউনিট। প্রাইস যখন কমে কি হয়েছে? 90 টাকা হয়েছে, তখন আমি ডিমান্ড করতেছি 120 ইউনিট। প্রাইস যখন কমে 80 টাকা হয়েছে, আমি ডিমান্ড করতেছি 130 ইউনিট। সো আমার প্রাইস যত কমতেছে, আমার ডিমান্ড তত বাড়তেছে। এটা হলো ল অফ ডিমান্ড, ঠিক আছে। সো আমার এটা ল অফ ডিমান্ড। আবার উল্টাটাও বলতে পারি, প্রাইস যখন বাড়তেছে, আমার কি হচ্ছে? আমার কোয়ান্টিটি ডিমান্ড কমতেছে। উল্টাও বলতে পারি, আমি প্রাইস বেশি করলে কোয়ান্টিটি ডিমান্ড কমবে। কিন্তু এটার এক্সেপশন কোনটা? কখন আমার প্রাইস বাড়লেও ডিমান্ড কমে না, কখন? এটা হলো আমার লাক্সারি গুড, আমার ভ্যালেন গুডের ক্ষেত্রে, গিফিন গুডের ক্ষেত্রে এবং নেসেসিটি প্রোডাক্টের ক্ষেত্রে।
বেলেন গুডের ক্ষেত্রে লাক্সারি গুড আর কি যেটা। সো আপনি দেখেন আইফোন 17 যখন আসছে, আইফোন 17 যখন আসছে আমার আমার প্রাইস বেড়ে গেছে, আইফোনের 17 প্রাইস বেশি এবং ডিমান্ডও কিন্তু বেশি, রাইট? তা কেন? কারণ এটা স্ট্যাটাস ইস্যু। যার আইফোন 16 আছে সেও কিন্তু 17 কিনতেছে। কেন 17 কিনতেছে? বেশি দাম দিয়া, কারণ সে আপডেটটা ইউজ করবে, স্ট্যাটাস ইস্যু। সো আমার এই কারণে প্রাইস সবসময় যে আমার বাড়লে যে ডিমান্ড কমে তা না, অনেক সময় ডিমান্ড বাড়ে, এটা লাক্সারি গুডের ক্ষেত্রে। গিফিন গুডের ক্ষেত্রে, ইনফিরিয়র গুডের ক্ষেত্রে, ইনফিরিয়র গুড কোনটা? আমার একজন ব্যক্তি সে আমার 100 টাকা আর্ন করে 100 টাকা দিয়ে সে চাল খায়, রাইস খায়, এবং সে কি খায়? আর আমার রাইস আর ফাস্টফুড ধরেন মাসে একবার খায়, তার ফাস্টফুড মাসে একবার খায়, দোকানে গিয়ে হয়তো বাইরে খায়। বাট যেহেতু আমার কি হয়েছে, আমার যখন চালের দাম বেড়ে যাবে, চালের দাম যখন 100 টাকা কেজি থেকে 110 টাকা হয়ে যাবে, তখন তার ফাস্টফুড খাওয়া তার পক্ষে সম্ভব না। তখন সে কি করবে? যে বেলায় মাসে একদিন ফাস্টফুড খাইতো, ওই বেলাও সে কি করতেছে? চাল খাচ্ছে, রাইস খাচ্ছে, ঠিক আছে? সো সে কি করবে? তার চালের ডিমান্ড বেড়ে যাবে, প্রাইস বাড়ছে চালের, ডিমান্ডও বেড়ে যাবে চালের। এটা হলো আমার গিফিন গুডের ক্ষেত্রে। তাহলে আরেকটা হলো, লাস্টটা হলো নেসেসিটি বাটস এডিকটিভ গুডের ক্ষেত্রে। যে সিগারেট খায়, বেনসনের দাম যতই বাড়াক, প্রাইস যতই বাড়াক, সে কিন্তু বেনসনই খাচ্ছে, বেনসনের কিন্তু ডিমান্ডে কোনো ইম্প্যাক্ট নাই। সো এগুলো হলো এক্সেপশনাল, 3টা এক্সেপশন ছিল। কারো সমস্যা 3টা এক্সেপশনালে? সো আমি কিন্তু খুব এনজয় করতেছি, অনেক কঠিন পড়া সহজে বুঝাচ্ছি। সো আশা করি আপনি বুঝতেছেন। ডিফারেন্স বিটুইন নর্মাল গুড এবং গিফিন গুড। তাহলে নর্মাল গুড ও গিফিন গুডের ভিতর ডিফারেন্স কি? আমি কিন্তু একটু আগে গিফিন গুড শিখে আসছি। গিফিন গুড মানে কি? আমার আমার নর্মাল গুডের ক্ষেত্রে কি হয়? ডিমান্ড ইনক্রিজ অ্যাজ ইনকাম রাইজ। আমার ইনকাম যখন বাড়ে আমি ডিমান্ড বেশি করতেছি। বাট গিফিন গুডে কি হয়? ইনফিরিয়র গুডে কি হয়? ইনক্রিজ অ্যাজ প্রাইস রাইজ। আমার প্রাইস যখন বাড়ে আমার ডিমান্ড বেড়ে যাচ্ছে, ঠিক আছে? সো এই হলো আমার ইনফিরিয়র গুড, গিফিন গুড এবং নর্মাল গুডের ভিতর ডিফারেন্স। ইম্প্যাক্ট অফ কামাল একটু বলবেন নরমাল গুড সেকেন্ড গুড। আচ্ছা, নর্মাল গুডের ক্ষেত্রে আমার ইনকাম যখন বাড়ে তখন আমার কি হয়? ডিমান্ড বেড়ে যায়। নর্মাল গুডের ক্ষেত্রে যখন আমার প্রাইস বাড়ে, ডিমান্ড কমে যায়। প্রাইস যখন কমে, ডিমান্ড বেড়ে যায় নর্মাল গুডের ক্ষেত্রে। বাট গিফিন গুডের ক্ষেত্রে কি হচ্ছে? প্রাইস যখন বাড়তেছে, ডিমান্ডও বেড়ে যাচ্ছে। ওই যে তার ফাস্টফুড খাওয়ার এবিলিটি নাই। ইনকাম যখন আবার তার কি হয়? কমে যায়। ইনকাম যখন কমে যায় তখন তার গিফিন গুডে ডিমান্ড বেড়ে যাচ্ছে। ইনকাম কমলে তো তার গিফিন গুডে ডিমান্ড কমার কথা। ইনকাম তার কমছে, তার ফাস্টফুড খাওয়ার অ্যাবিলিটি নাই, সে কি করতেছে? রাইস বেশি কিনতেছে। ওইটাও হয়, উল্টাটা হয় আর কি। বোঝা গেল এবার? ইম্প্যাক্ট অফ কামালস ডিক্লাইনিং ইনকাম। সো আমার কামালের ডিক্লাইনিং ইনকাম ডিক্রিজ করছে। সো স্পিনাচ কনজাম্পশনে সে কি করবে? সে পালং শাক বেশি খাবে না কম খাবে? তো সে হয়তো একবেলা সে কি খাইতো? চিকেন খাইতো। সো তার ইনকাম কমার কারণে সে এখন কি করে? সে 3 বেলাই পালং শাক খায়। তাহলে আমার পালং শাকের ডিমান্ড বেড়ে গেছে, ঠিক আছে? তো পালং শাকের আমার ডিতে ছিল, D1-এ চলে গেছে। এখন আপনি বলবেন যে প্রাইস কেন বাড়ে নাই? জিনিসটা হচ্ছে কামালের ডিমান্ডের কারণে, একজন ব্যক্তির ডিমান্ডের কারণে ওভারঅল প্রাইস মার্কেটে কোনো ইম্প্যাক্ট নাই। আমি আবারও বলতেছি, কোনো একজন ব্যক্তির ইনকাম কমে গেছে, তার কারণে সে পালং শাক বেশি খাচ্ছে, কিন্তু ওইটাতে তো একজন ব্যক্তির ডিমান্ড অল্প বাড়ে, অল্পের কারণে মার্কেটের প্রাইসের কোনো ইম্প্যাক্ট নাই। এই কারণে প্রাইস আমার আগেরটাই থাকবে। বুঝা গেল? সেই পড়াগুলো আসলে কিন্তু পারতে হবে। আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই শিডিউল এবং সাপ্লাই কার্ভ। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি জানি আমার সাপ্লাই শিডিউলটা আগে দেখি, টেবিলটা আগে দেখি। আমার যখন কোনো কিছু প্রোডাক্টের প্রাইস ছিল 0.4 সেন্ট, তখন আমি 250 ইউনিট সাপ্লাই করতাম। যখন মার্কেটের প্রাইস বেড়ে 0.5 সেন্ট হয়েছে, তখন আমি বেশি সাপ্লাই করবো, 300 ইউনিট সাপ্লাই করবো। কেন বেশি সাপ্লাই করব? আমার প্রফিট বেশি করার জন্য, ঠিক আছে? যদি আমার কস্ট, এখানে তো কস্টের ব্যাপারে বলে নাই, শুধু প্রাইস চেঞ্জ হচ্ছে। সো প্রাইস বাড়লে আমি সাপ্লাই বাড়াচ্ছি কেন? প্রফিট বেশি করার জন্য।
আপনি আবার মনে করেন না যে আমার প্রাইস বাড়তেছে মানে খরচও বাড়তেছে, জিনিসটা ওইরকম না। প্রাইস অনেক কারণে বাড়তে পারে। প্রাইস আমার ডিমান্ড বাড়লে বাড়তে পারে, রাইট? সো কেন প্রাইস বাড়ে ওইটা আমরা দেখে আসছি। কারো ইনকাম বাড়লে বাড়তে পারে। সো অনেক কারণে প্রাইস বাড়তে পারে কোনো প্রোডাক্টের। সো প্রাইস যখন বাড়তেছে, সো আমি তখন বেশি সাপ্লাই করতেছি বেশি প্রফিট করার জন্য। সো এই হলো আমার টেবিল। টেবিলটা আমি গ্রাফে প্রেজেন্ট করি। তো যখন 0.4 আমার এই পাশে প্রাইস দেখাচ্ছে, এই পাশে হলো আমি কোয়ান্টিটি দেখাচ্ছি। তো 0.4 যখন আমার কি হচ্ছে, 0.4 যখন আমার প্রাইস, তখন আমি ডিমান্ড করতেছি 250 এখানে। আমার যখন 0.5 আমার প্রাইস হচ্ছে, তখন আমি সাপ্লাই করতেছি 300 ইউনিট। 0.6 যখন হচ্ছে আমি সাপ্লাই করতেছি 350 ইউনিট। সবগুলো যখন আমি যোগ করবো তখন আমি একটা সাপ্লাই কার্ভ পাবো। তাহলে শিডিউল থেকে আমি কার্ভ পাইকে ফেলছি। পারবো না সবাই? কারো সমস্যা? আমরা কিন্তু গল্পের মতো করে পড়তেছি। সো আমার প্রচুর ইফিট ছিল এগুলো সহজ করে বলার। সো আশা করি আমি সহজ করে বলতেছি। সো আশা করি আপনি পারবেন। সো আপওয়ার্ড কেন, এই সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড কেন? আপওয়ার্ড কারণ হলো কি, আমার প্রাইস যখন বাড়তেছে, প্রাইস যখন বাড়ে আমি সাপ্লাই বাড়তেছে, এই কারণে আপওয়ার্ড স্লোপে। চেঞ্জ ইন সাপ্লাই ভার্সাস চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। তো চেঞ্জ ইন সাপ্লাই মানে হলো আমি কি করতেছি, আমার আমার সাপ্লাই বেশি করতেছি আমি। চেঞ্জ ইন সাপ্লাই মানে আমি সাপ্লাই বেশি করতেছি। সো আগে আমি সাপ্লাই করতাম এস, এখন আমি সাপ্লাই করতেছি S2। এটা কখন করে থাকি? চেঞ্জ ইন সাপ্লাই কখন হয়? আমার যদি কি হয়, টেকনোলজি অ্যাডভান্স হয়। টেকনোলজি, ঠিক আছে, আমার টেকনোলজি যখন অ্যাডভান্স হচ্ছে তখন আমি কি করতেছি, আমি সেম প্রাইসে আমি সাপ্লাই বাড়াই দিচ্ছি। ঠিক আছে? আর চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই কখন হবে? আমার যখন 2 টাকা থেকে প্রাইস 3 টাকা চলে যাচ্ছে, তখন আমার 40 ইউনিট থেকে 60 ইউনিট সাপ্লাই করতেছি। সো যখন প্রাইস বাড়ে তখন আমি সাপ্লাই বাড়াচ্ছি, ওইটা হলো আমার চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। আর চেঞ্জ ইন সাপ্লাই হলো আমার যদি টেকনোলজি অ্যাডভান্স হয়, আমি সেম প্রাইসে বেশি সেল করতে রাজি আছি। ওইটা হলো যে সাপ্লাই অ্যালং দ্য সাপ্লাই কার্ভ, সাপ্লাই অ্যালং দ্য কার্ভ, আর হলো শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ। তো শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ হবে কখন? যখন আমার আমার খরচ কমে যাবে, টেকনোলজি অ্যাডভান্স হবে। প্রাইস চেঞ্জ লিড টু মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ এবং চেঞ্জ ইন প্রোডাকশন টেকনোলজি লিড টু শিফট দ্য সাপ্লাই কার্ভ। এটা মাত্রই পড়ে আসছি। প্রাইস যখন চেঞ্জ হচ্ছে, প্রাইস যখন আমার কি চেঞ্জ হচ্ছে, আমার প্রাইস যখন কোনো একটা প্রোডাক্টের 100 টাকা থেকে যখন 120 টাকায় চলে যাচ্ছে, তখন আমি কি করতেছি, 100 ইউনিট থেকে আমি 120 ইউনিট সাপ্লাই বেশি বাড়াচ্ছি। সো আমি বেশি সাপ্লাই করতেছি। সো প্রাইস যখন বাড়তেছে আমি সাপ্লাই বেশি করতেছি, এটা হলো আমার কি, প্রাইস চেঞ্জের কারণে আমি সাপ্লাই বাড়াচ্ছি। এটা হলো মুভমেন্ট অ্যালং দ্য সাপ্লাই কার্ভ। আমি অ্যালং দ্য সাপ্লাই কার্ভে বাড়াচ্ছি, আমি সেম সাপ্লাই কার্ভে আসি, আমি এ পয়েন্ট থেকে এ পয়েন্টে যাচ্ছি। বাট চেঞ্জ ইন প্রডিউসার টেকনোলজির কারণে আমার কি হচ্ছে, আমার টেকনোলজি আমার ভালো হয়েছে, যার কারণে আমার শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ হয়েছে, এস থেকে S1-এ চলে আসছে। ঠিক আছে? সো তখন আমি সেম প্রাইসে আমি বেশি সাপ্লাই করতেছি, কারণ আমার খরচ কমে গেছে, কস্ট কমে গেছে। এটা হলো শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ হবে। বুঝা গেল? কারো কোশ্চেন থাকলে সাথে সাথে কোশ্চেন করবেন। আমরা একবার যে শেষ পর্যায়ে আসছি, ডিফাইন ইকুইলিব্রিয়াম মার্কেট এবং ডেসক্রাইব দ্য ফোর্সেস দ্যাট মুভ টুয়ার্ড দ্য ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম হলো কি, আমার এটা হলো সাপ্লাই কার্ভ, এটা হলো ডিমান্ড কার্ভ, যেখানে আমার ক্রস করতেছে, এটা হলো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। সো আমি কোনো একটা শার্টের, ধরেন শার্টের কথা চিন্তা করি, সো 100 টাকায় আমি কি করি, আমার 100 কোয়ান্টিটি শার্ট আমি সেল করি। সো এটা হলো আমার ইকুইলিব্রিয়াম। এখন আরেকটা কোশ্চেন করছে, মার্কেট টুয়ার্ড ইকুইলিব্রিয়াম, ডেসক্রাইব দ্য ফোর্স, কোন ফোর্সগুলো মার্কেটে ইকুইলিব্রিয়ামে নিতে হেল্প করে। তাহলে আচ্ছা, আমি ইকুইলিব্রিয়াম তো এটা বুঝছি, এটাতে আমি না যাই। আমার যদি প্রাইস, যদি শার্টের প্রাইস যদি 80 টাকা হইতো, তাহলে কি হইতো জিনিসটা, আমার 80 টাকা হইলে আমাকে এখানে সাপ্লাই কার্ভকে এখানে টাচ করতো, তার মানে সেলাররা 80 ইউনিট সাপ্লাই করতে রাজি আছে, বাট আমার ডিমান্ড কার্ভকে এখানে টাচ করতো, তার মানে যারা বায়ার তারা 120 ইউনিট শার্ট কিনতে চাচ্ছে। সো তাইলে মার্কেটে কি হবে, আমি তো জোর করে নিতে পারবো না, জোর করে তো আমি সাপ্লাইয়ারকে আমি কিনতে পারবো না, তখন আমার মার্কেটে 80 ইউনিট শার্ট বাই সেল হবে। তো 80 ইউনিট শার্ট যখন বাই সেল হবে, তখন কি হবে, আমার ডিমান্ড যেহেতু বেশি, তখন আমি প্রাইস বাড়তে থাকবে, আস্তে আস্তে প্রাইস বাড়তে থাকবে, বাইরা এখানে আসবে, কারণ এই পরিমাণ তো আমার আনসোল্ড থেকে যাচ্ছে।
এই পরিমাণ ডিমান্ড তো আমার আনফুলফিল থেকে যাচ্ছে, ফুলফিল হচ্ছে না। তো যেহেতু ফুলফিল হচ্ছে না, তারা প্রাইস বেশি দিয়ে কিনতে রাজি আছে। যখন বেশি দিয়ে কিনতে রাজি আছে, তখন আস্তে আস্তে কি হবে, ইকুইলিব্রিয়ামে চলে যাবে। এবার আসি সেলাররা, আমার প্রাইস যদি 120 টাকা হয়, তখন আমার ডিমান্ড করব আমি 70 ইউনিট, বাট সাপ্লাইরা বেশি প্রাইসে সেল করতে রাজি আছে 140 ইউনিট। মার্কেটে ট্রেড হবে 70 ইউনিট, তো সাপ্লাইয়ার তো সাপ্লাই করতে পারতেছে না। সো এইটুকু হলো আনসোল্ড থেকে যাবে। সো আনসোল্ড থাকলে তো সাপ্লাইয়ারের লস, তখন সে প্রাইস কমাবে, আস্তে আস্তে প্রাইস কমায় সে ইকুইলিব্রিয়ামে আসবে। সো ইকুইলিব্রিয়ামে কি হবে, ডিমান্ড সাপ্লাই আমার ক্রস করবে। সো এখানে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। সো মার্কেট ফোর্স আমাকে কি করতেছে, ইকুইলিব্রিয়ামে নিতে হেল্প করতেছে। কি ফোর্স? একটা হলো আমার আনসোল্ড থেকে যাচ্ছে যদি প্রাইস বেশি হয়, আর আমার প্রাইস যদি কম হয় আমার আনফুলফিল থেকে যাচ্ছে ডিমান্ড। এবার আসি আন্ডারস্ট্যান্ডিং দ্য কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস কি বলে দেখেন, আমি একটা শার্ট 100 টাকা দিয়ে 100 জন কিনতেছে, বাট আমার ডিমান্ড কার্ভ যেহেতু এখান থেকে স্টার্ট হয়েছে, সো কোনো ক্রেতা আমার 150 টাকা দিয়ে কিন্তু শার্ট কিনতে রাজি আছে। যে ক্রেতা, এই ব্যক্তি 150 টাকা দিয়ে শার্ট কিনতে রাজি আছে, বাট সে যেহেতু মার্কেট প্রাইসে 100 টাকায় শার্ট পেয়ে যাচ্ছে, সো সে কিনতে রাজি আছে 150 টাকা দিয়ে, বাট সে মার্কেটে পেয়ে যাচ্ছে 100 টাকা দিয়ে। তাহলে তার এটা সারপ্লাস না? সে 50 টাকা সারপ্লাস পাচ্ছে না? সে কিন্তু 50 টাকা সারপ্লাস পাচ্ছে। সো আমার কেউ হয়তো 140 টাকায় কিনতে রাজি আছে, কেউ হয়তো 110 টাকায় কিনতে রাজি আছে, তো তারা তো 110 টাকা দেওয়া লাগতেছে না, সে কিন্তু 100 টাকায় শার্ট পেয়ে যাচ্ছে। সো এই যে এরিয়াটা এটা হলো আমার কনজিউমার সারপ্লাস। মানে সে যত টাকা দিয়ে কিনতে রাজি আছে অত টাকা দেওয়া লাগতেছে না, সে সারপ্লাসে পেয়ে যাচ্ছে, কম দামে পেয়ে যাচ্ছে। সারপ্লাস মানে হলো কমে পেয়ে যাচ্ছে। বুঝা গেল? সো আপনার কাছে এপারেন্টলি যত কঠিন মনে হচ্ছে, আসলে এত কঠিন না, আমি কিন্তু খুব সহজ করে বুঝাই দিচ্ছি। ল অফ সাপ্লাই, আপওয়ার্ড স্লোপিং কেন হয় সাপ্লাইটা? কারণ আমার যখন প্রাইস বাড়তেছে আমার কি হচ্ছে, সাপ্লাই বাড়তেছে। সো প্রাইস যেহেতু বাড়তেছে, প্রাইস যত বাড়তেছে সাপ্লাই বাড়তেছে, এই কারণে এটা আপওয়ার্ড স্লোপিং। সহজ কথায়, প্রাইস বাড়লে আমার কোয়ান্টিটি সাপ্লাই বাড়ে, সো এটা হলো আপওয়ার্ড স্লোপিং। একবারে লাস্টের কোশ্চেনে চলে আসছি। ইম্প্যাক্ট অফ সুগার প্রাইস ইনক্রিজ টি ডিমান্ড। সুগার প্রাইস যদি বাড়ে, আমার টি এর ডিমান্ড কি হবে? ফল করবে না রাইস করবে? সবাই কমেন্টস করবেন, লাস্টের কোশ্চেন তো, সবাই আমরা পার্টিসিপেট করব। চিনির দাম যদি বাড়ে, আমার চা পাতার ডিমান্ড বাড়বে না কমবে? সো আমি দেখি কে কে কমেন্টস করছেন। কমবে। কামরুল ভাই বলছেন কমবে, মেহেদি হাসান ভাই বলছেন কমবে। সো আমরা সবাই পারি, তাহলে কমবে, রাইট? তাহলে এটা হলো কমপ্লিমেন্টারি গুড মানে হলো একটা জিনিস খাওয়ার জন্য আমার আরেকটা জিনিস লাগবেই। সো ইম্প্যাক্ট অফ সুগার প্রাইস ইনক্রিজ করার ফলে আমার চিনির ডিমান্ড কি হয়েছে ওইটা এখানে আলোচনা করব। প্রাইসের সুগার আমার 100 টাকা থেকে কি হয়েছে 120 টাকায় চলে গেছে। সো আমার ডিমান্ড কি হয়েছে, ডিমান্ড কিন্তু কমছে, হলো আমার টি এর ডিমান্ড কমছে। আগে আমার ডিমান্ড করতে আমার এত ইউনিট, এখন আমি ডিমান্ড করতেছি এত ইউনিট। সো আমার কিন্তু ডিমান্ড কমে গেছে, কমপ্লিমেন্টারি গুডের ডিমান্ড আমার কমে গেছে। সো আমার ডিমান্ড অফ টি ফল ফ্রম আমার চায়ের ডিমান্ড কমে গেছে, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসছে। সো আমার ফল করছে। সো আমার আগে ইকুইলিব্রিয়াম ছিল এখানে,